মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বেশ অনেকক্ষণ ধরেই শব্দটা কানে আসছিল অমিতের, হাসির শব্দ। রাস্তার সঙ্গে যে জঙ্গলটা এগিয়েছে নদীর দিকে, সেই জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে শব্দটা ভেসে আসছে। সম্ভবত দুটো বাচ্চা ছেলে মেয়ে আশেপাশে কোথাও খেলছে। জঙ্গলটি মূলত কেওড়া আর গেওয়া গাছের। মোহনার দিকের খাল নদীর ধারে আপনা থেকেই এরকম জঙ্গল গড়ে ওঠে। হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার অমিত তাকালো জঙ্গলের মধ্যে। যারা হাসছে, যদি তাদের দেখতে পাওয়া যায়। যদিও অনেক তাকিয়েও ঘন পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না। অমিতের মনে হলো এক অদৃশ্য হাসির রেখা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে যেন ওর সঙ্গেই হেঁটে চলেছে নদীর দিকে। এইখানে এসে রাস্তাটা দুই ভাগে ভেঙে গেছে। এক ভাগ চলে গেছে নদীর ঘাটে, অন্য ভাগ মফস্বলে। মফস্বলের রাস্তা অমিত চেনে। ওই পথেই কাল সে এই গ্রামে এসেছে। গ্রামটির নাম কাপাসডাঙ্গা, নদীটির নাম কাঠজোড়া। অবশ্য গ্রাম বলতে আমরা যা বুঝি এ যুগে তা আর বেঁচে নেই, সবই প্রায় এখন মফস্বল। তবু কোনো এক অদ্ভুত কারণে কাপাসডাঙ্গা এখনো দারুণ গ্রাম। ইলেকট্রিসিটি এখানে নেই। গত বছর নদীর ওপারের গ্রামে বিদ্যুৎ এসেছে, আর এপারে এসেছে কেবল থাম্বা। হয়তো এবছর নয়তো সামনের বছর এ গ্রামের রাস্তাতেও জ্বলে উঠবে সড়কপাতি। কয়েকটা বাড়িতে সোলার প্লেট আছে, অল্প বিস্তর মোবাইলও আছে লোকজনের হাতে। মোটের উপর এখনো নাগরিকতা সেভাবে পৌঁছয়নি এখানে। চানের জন্য এদের কাছে আছে নদী বা পুকুর, ঘুমের জন্য আছে দক্ষিণ খোলা জানলা। নদীর রাস্তা ধরে কয়েক পা যেতে জঙ্গলের গাঢ়ত্ব কমে এলো। ক্রমশ জঙ্গল কমে গিয়ে বেলাভূমি শুরু হয়েছে। তারপর মাটির বাঁধ, বাঁধের নিচে নদী। বেলাভূমির দিকে চোখ পড়তে অমিত দেখতে পেল ওদের। বছর 7-8-এর দুটো বাচ্চা। ছেলেটি ছোট, মেয়েটি বড়। বাঁধের গা ঘেঁষে বসে দুজনে বেশ আগ্রহ নিয়ে বালির ঘর বানাচ্ছে, আবার লাথি মেরে ভেঙে ফেলছে। ভাঙতে ভাঙতে সে কি হাসি ওদের দুজনের। তারপর আবার একটা ঘর বানাতে বসছে দুজন। একটু অবাক হলো অমিত ওদের কাজ দেখে। ছোটবেলায় সেও বালির ঘর গড়েছে, কিন্তু এভাবে ভেঙে ফেলেনি কখনো। রাস্তা ছেড়ে বেলাভূমিতে নামল সে। বিকেলের নরম গোলাপি রোদ এসে মাখছে বাচ্চা দুটোর গালে, প্রায় আদুল শরীরে। নিজের ছোটবেলার কথা মনে পড়ল অমিতের। মনে পড়ল গ্রামের কথা। ওর গ্রামটাও ছিল নদীর পাশে। ওদের কাছে ছুটে যেতে গিয়ে একটা কথা মনে পড়ায় একটু খটকা লাগলো অমিতের মনে। এরা দুজন এখানে এই নদীর পাড়ে বসে হাসছে, অথচ সে এদের হাসির শব্দ শুনেছে প্রায় 200 মিটার দূর থেকে, তাও জঙ্গল পেরিয়ে। এইবার ওরাও দেখতে পেল অমিতকে, আর দেখতে পেয়েই ঘর বানানো বাদ দিয়ে হাসতে হাসতে ছুটে এলো ওর দিকে, যেন অমিতের জন্যই ওরা এতক্ষণ অপেক্ষা করছিল। কে তুমি? মেয়েটি খুশিয়াল গলায় জিজ্ঞেস করল। বেশ ফাঁপড়ে পড়ল অমিত। হ্যাঁ, তাই তো, আমি আমি কে? সে বলল, ধীরেন মণ্ডলকে চেনো তোমরা? আমি ওদের বাড়িতে বেড়াতে এসেছি। হ্যাঁ, চিনি। মেয়েটির মুখে তখনও হাসি, ছেলেটিও হাসছে। তুমি ধীরেন কাকুর বন্ধু? হ্যাঁ, না, ধীরেন কাকুর ছেলে তন্ময়ের বন্ধু। আমি অনেক ছোট তখন, ভাই তখন মায়ের পেটে। আমাদের বাড়িটাও ভেসে গেছিল সেবার। বাবা তখন শ্যামল কাকুর কাছে গিয়েছিল চাল চাইতে। জানো, কাকু দেয়নি বাবাকে, বলেছিল ওদের ঘরেও নাকি চাল ডাল বেশি নেই। তারপর মেয়েটি থেমে কি যেন ভাবল, মন দিয়ে কর গুনল। তারপর 15 দিন পর শ্যামল কাকুর ছেলের জন্মদিন ছিল।
সেদিন সারা গ্রামকে কাকু খাইয়েছিল, শুধু আমাদেরকেই ডাকেনি। অমিত জিজ্ঞেস করলো, তোমাদের ডাকেনি কেন? আমার বাবা বড় লোক নয় তো, তাই। আঁখি খিলখিল করে হেসে উঠল। অমিত বলল, এই জন্য বুঝি শ্যামল কাকুর ওপর তোমাদের রাগ, তাই ওর ঘর ভাঙবে? আঁখি ঘাড় নাড়ল। না তো, রাগ কেন হবে? গ্রামের কেউই তো আমাদেরকে ডাকেনি। সেই যে সেবার চুমকিদির বিয়ে হলো, ডাকলো না তো আমাদের। জানো, সেদিন রান্নার জন্য কত কাঠ লাগবে বাবাই সব কেটে এনেছিল, তাও ডাকেনি ওরা। কাঠ কাটার জন্য কয়েকটা টাকা দিয়েছিল শুধু। পুলক বলল, আমাদের কারোর ওপরই রাগ নেই, কেবল আমাদেরকে খেলতে রাখে না কখনো। আমরা দুজনেই খেলি। মা বলেছে মানুষের ওপর রাগ করতে নেই, তাহলে ভগবান নাকি পাপ দেয়। অমিত জিজ্ঞেস করলো, তাহলে আজ শ্যামল কাকুর ঘর ভাঙবে কেন? এটা এটা তো একটা খেলা, সত্যি সত্যি ভাঙছি নাকি? না না, এবার শুরু করো, সন্ধে হয়ে আসছে। সন্ধে হয়ে গেলে আর খেলতে পারবো না। অগত্যা অমিত আর পলক ঘর বানাতে বসলো। তার আঁখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। তোমাদের বাড়ি কোথায়? অমিত জিজ্ঞেস করল। ওই যে ওই দিকে। আঁখি জঙ্গলের দিকে আঙুল দেখালো। অমিত বলল, ওদিকে তো জঙ্গল। আঁখি বলল, হ্যাঁ, জঙ্গলের মধ্যেই আমরা থাকি, গ্রামের মধ্যে আমাদেরকে যেতে দেয় না তো। বাবা কত বলেছিল সবাইকে, নদীর পাড়ে বান এলে ঘর ভেঙে যায়, আমাদেরকে গ্রামের মধ্যে একটু জায়গা দিতে। কেউ দিল না জানো, কত খালি জায়গা পড়ে আছে গ্রামে, তাও কেউ দিল না। ঘর বানানো শেষ হলো এক সময়। সূর্য দিগন্ত রেখা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। একটু পরেই সন্ধে নামবে। আঁখি বলল, এবার আমি ভাঙবো সব। সরে যাও, সরে যাও দুজনে, তাড়াতাড়ি সরে যাও, সন্ধে হয়ে এসেছে, সরে যাও। অমিত আর পলক দুজনেই সরে দাঁড়ালো, আর আঁখি প্রবল উত্তেজনায় এগোলো বালির ঘরের দিকে। চোখে মুখে ঝিলিক কাটছে ওর। এক আদিম উন্মাদনায় পা দিয়ে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে দিল বালির ঘর। সুতীব্র হাসির ছটা বেরোচ্ছে ওর মুখ দিয়ে। খেলা শেষ হল। অমিত বলল, সন্ধে হয়ে গেছে, চলো ফিরি এবার। তুমি এগো, আমরা তো ওই পথে যাব, ওই দিকে একটা রাস্তা আছে। আঁখি আঙুল দিয়ে দেখায় অমিত যে পথে এসেছে তার উল্টো দিকে একটা সরু পায়ে হাঁটা পথ। অমিত বলল, ও আচ্ছা, সাবধানে ফিরো তোমরা। পলক জিজ্ঞেস করল, তুমি কালকে আবার আসবে? অমিত ধার নাড়ল। হ্যাঁ, আবার আসবো, তোমাদের সঙ্গে খেলতে আমার বেশ ভালোই লাগছে। ফেরার পথে কেমন একটা চাপা যন্ত্রণা শুরু হলো অমিতের। কলকাতার রাস্তাঘাটে কত গৃহহীন ছেলে মেয়েকে ঘুরতে দেখেছে সে। ওদেরও নিশ্চয়ই এমন কোনো গল্প কাহিনী আছে। কুসুমের মুখটা মনে পড়ল হঠাৎ। বাগবাজার বস্তির মেয়ে কুসুম, সেই যে গভীর রাতে ওর মা ঘর ছেড়ে বেরিয়ে গেল, তারপর কি আর ফিরে এসেছিল ঘরে? বড্ড জানতে ইচ্ছে করছে অমিতের। সে রাতের পর কুসুমের সঙ্গে আর দেখা হয়নি। মনে মনে স্থির করল অমিত, কলকাতা ফিরেই কুসুমের খোঁজে বেরোবে সে। ওকে খুঁজে বের করতেই হবে। রাতে খাওয়ার পর তন্ময় আর অমিত বারান্দায় এসে বসল। এ কথা সে কথায় অমিত তখন বিকেলের ঘটনাটা খুলে বলল তন্ময়কে। সব শুনে তন্ময় কিছুক্ষণ বোকা চোখে অমিতের দিকে তাকিয়ে রইল। তারপর ভুরু বাঁকিয়ে বলল, আঁখি পলকের সঙ্গে সত্যি তুই খেলে এসেছিস ভাই? অমিত বলল, হ্যাঁ, কেন? তন্ময় বলল, না, কোনো কেন নেই। বাড়ি ফিরে যখন জানলাম তুই ওদিকে যাচ্ছিস, তখন
আন্দাজ করেছিলাম যে ওদের সঙ্গে তোর দেখা হবে। অমিত হাসল। কি মিষ্টি বাচ্চা দুটো ভাই। মাথা দুলিয়ে তন্ময় উদাস হাসল। অমিত একটু আক্ষেপের সুরে বলল, দিতে তো পারিস ওদের একটু জায়গা গ্রামের ভিতরে। তন্ময় বলল, দিয়ে তো ছিল, শঙ্কর কাকু খানিক জায়গা ওদেরকে দিয়েছিল বছরখানেক আগে। ওদের বাপ মা দুটোই ছিল চোর। কোনো বাড়িতে কাজ করতে ডাকলেই সে বাড়ি থেকে খাবার দাবার চুরি করে নিয়ে যেত। গ্রামের লোকজন আর কতদিন সহ্য করবে বল এসব। অমিত বলল, হ্যাঁ সে মানলাম, কিন্তু তাই বলে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিবি? কাকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছে অমিত? গল্পে মশগুল ওরা দুজনের কেউই খেয়াল করেনি কখন যেন ধীরেন কাকু এদিকেই হেঁটে এসেছেন। সোলারের মলিন আলো ঠেলে ওদের সামনে এসে দাঁড়ালেন কাকু। তন্ময় মৃদু গলায় বলল, ওর সঙ্গে আজকে আঁখি পলকের দেখা হয়েছিল। আঁখি পলকের কথা শুনে অন্ধকারেও ধীরেন কাকু চমকে উঠলেন মনে হল। অমিতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কি বলেছে ওরা তোমাকে? কিছুই না। অমিত হাসল। নদীর পাড়ে বালির ঘর বানাচ্ছিলাম আমি আর পলক, আর আঁখি এসে ভাঙছিল। ঘর ভাঙার কথা শুনে শিউরে উঠলেন ধীরেন কাকু। কার ঘর ভেঙেছে আজ? হ্যাঁ? তন্ময় বলল, শ্যামল কাকুর। সে কি? ধীরেন কাকুর কণ্ঠ ধরে এলো, এই তো সেদিন মাসখানেকও হয়নি মেয়েটা এসেছে। অমিত জিজ্ঞেস করল, কোন মেয়ে? আঁখি? না। একটা চেয়ার টেনে ধীরেন কাকু ধপ করে বসে পড়লেন। বললেন, তুমি জানো আঁখি আর পলক কে? না। অমিত ঘাড় নাড়ল। আমি শুধু ওদের নাম জানি, জঙ্গলের ওদিকে কোথায় যেন থাকে ওরা বলল। কাকু মলিন হাসলেন। শোনো তবে, এই গল্প কাপাসডাঙ্গার সবাই জানে। তুমি এখানে বেড়াতে এসেছো তাই তোমাকে আর জানাইনি প্রথম দিন, কিন্তু এখন মনে হচ্ছে জানালে ভালোই হতো। তুমি ওদিকে আর যেতে না। আচ্ছা সে যাকগে, যা বলছিলাম, আঁখি আর পলকের বাড়ি ছিল ওই নদীর পাড়ে, যেখানে তুমি খেলছিলে ওদের সঙ্গে। ওখানে ওখানে আঁখির ঠাকুরদার বেশ কিছুটা ফসল জমিও ছিল। তখন আমাদের এই নদী ছিল আরো দক্ষিণে। ধীরে ধীরে ভাঙতে ভাঙতে সেটা এদিকে সরে আসে। এই ভাঙনে আঁখিদের সব জমি মিলিয়ে যায়। তখনও আঁখির জন্ম হয়নি। ওর বাবা সুদেবের সদ্য বিয়ে হয়েছে। জমি চলে যাওয়ার পর থেকেই সুদেব আর ওর বউ মালতী বাড়িতে কাজ করে সংসার চালাতো। একটানা এতক্ষণ বলে কাকু থামলেন শ্বাস নেওয়ার জন্য। তারপর একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলেন, তারপর একসময় আঁখির জন্ম হলো। যে বছর আঁখির জন্ম হলো সে বছর সে কি বন্যা এদিকে। উফ, খবরে পড়েও ছিলে তোমরা বোধহয়। অমন বন্যা গত 20 বছরে হয়নি। নদীর বাঁধ পুরোপুরি ভেঙে গেল। ভাঙাটা স্বাভাবিকও ছিল। বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়েছিল সেটার অর্ধেক টাকা পঞ্চায়েতের নেতারা খেয়ে নিয়েছিল। বাকি টাকাটায় ওই নমো করে একটা বাঁধ বানিয়ে দিয়েছিল। ছোটখাটো বন্যা ঠেকিয়ে দিচ্ছিল বাঁধটা, কিন্তু ওই বন্যায় সবটাই ভেসে গেল। আঁখিদের বাড়ির চিহ্নটুকুও রইল না। এমনকি ঘরে যা টাকা পয়সা ছিল, আঁখির মায়ের যা একটু ওই গয়নাগাটি ছিল, তাও গেল। একেবারে নিঃস্ব হয়ে গেল ওরা। তারপর বন্যার জল নেমে গেলে জঙ্গল থেকে কাঠ ফাট কেটে কোনো ক্রমে বাড়িটা আবার দাঁড় করালো সুদেব। লোকের বাড়িতে কাজ করে আবার ধীরে ধীরে ওরা উঠে দাঁড়াচ্ছিল, কিন্তু ঠিক মতো শক্ত হওয়ার আগেই আবার বন্যা। আঁখির বয়স তখন ওই 4।
পলকের দুই। আবার সব ভেঙে চুরে গেল, ভেসে গেল সব। তা অবশ্যই বন্যা নেমে যাওয়ার পর শঙ্করদা ওর বাড়ির পিছনের জমির কোনায় এই 3 কাঠার মতো জায়গা সুদেবকে দিয়েছিল ঘর বানাতে। অন্তত নদীর থেকে দূরে থাকলে বারবার বন্যায় ঘর তো আর ভেসে যাবে না। কিন্তু তারপর শুরু হলো এক নতুন উৎপাত। সুদেব আর মালতী চুরি করা শুরু করলো। যে বাড়িতে ওরা কাজ করতে যেত সে বাড়ি থেকে চাল, ডাল, ফল, ফলাদি, সবজি, মাছ যা পেত হাতের কাছে নিয়ে আসতো। বছর খানেক এরকম চলার পর একদিন রবির মেয়ে চুমকির বিয়ে রান্না বান্নার কাঠ কাটার দায়িত্ব ছিল সুদেবের। সুদেব কাঠ কেটে বাড়ি চলে গেল সন্ধ্যাবেলা। তারপর হঠাৎ জানা গেল যে 20 কিলো কাতলা মাছটা ধরা হয়েছিল পুকুর থেকে। যার মাথাটা জামাইয়ের জন্য রাখা হয়েছে সেই মাথাটা রান্নাঘরে নেই। এদিক ওদিক খোঁজ খবর করতেই বেরিয়ে পড়ল যে সনাতনের মা যে রবির বাড়িতে থালা বাসন মাজে, ও সুদেবকে ভাড়ার ঘরে ঢুকতে দেখেছে সন্ধ্যাবেলায়। একদম হাতে নাতে ধরা পড়ল সুদেব। ওর বাড়িতে যখন যাওয়া হলো দেখা গেল যে মালতী পলককে কোলে নিয়ে মাথাটা টুকরো টুকরো করে কড়াইতে ভাজছে, আর আঁখি মায়ের পাশে বসে মাথার সঙ্গে থাকা ছোট্ট এক টুকরো ভাজা মাছ খাচ্ছে। আগে ছোটখাটো চুরির জন্য এতদিন তাও বা সবাই ওদেরকে মাফ করে দিচ্ছিল, তাই বলে হবু জামাইয়ের জন্য রাখা মাছের মাথা। তখনই গ্রামের লোকজন ওদেরকে তাড়িয়ে বের করে দিল গ্রাম থেকে। আবার ওরা চলে গেল নদীর পাড়ে। গ্রামে ঢোকা একরকম নিষিদ্ধ হয়ে গেল ওদের। সুদেব অবশ্য অনেক হাতে পায়ে ধরেছিল সবার। মালতীও করজোড়ে বলেছিল আর এমন হবে না, কিন্তু চোরের কথা কেই বা শোনে। কেউ তাই তেমন আমল দিল না ওদের কথাতে। 2 বছর পরে আবার বন্যা এলো। টানা 3 দিন ধরে চলল বন্যা। সেই যে বাঁধ ভেঙেছিল তারপর তেমন আর বাঁধ ওঠেনি। যা টাকা এসেছিল সবই লোকাল নেতাদের পকেটে। আগের বন্যার পর মাটির যে বাঁধটা দেওয়া হয়েছিল সেটা এই বন্যায় আবার ভাঙল। গ্রামেও হাঁটু জল হয়ে গেল। প্রথমে সুদেবের কথা আমরা সবাই ভুলেই গিয়েছিলাম। এমনিতে বন্যা হলে ওরা গ্রামের দিকে চলে আসে। ওই 2-3 দিন ওদের কেউ কিছুই বলে না, কিন্তু এবার ওরা আসেনি। আমরাও ভুলে গেছিলাম। 3 দিন পর যখন বন্যার জল কমা শুরু হলো তখন মাথায় এলো ওদের কথা। কয়েকজন গেল ওদের খোঁজ নিতে, যদিও গিয়ে দেখলো ওখানে কেউই নেই। ঘর যেটা ছিল সেটা আবার কোথায় ভেসে গেছে। সুদেব, ওর বউ, আঁখি, পলক এদের কারোর কোনো পাত্তা নেই। সুদেবের বউ মালতীর একখানা ছেঁড়া শাড়ি বেঁধেছিল একটা গেওয়া গাছে। আমরা মোটামুটি ধরে নিলাম যে ওরা জলের টানে ভেসে গেছে। আশেপাশের কোনো গ্রামে ওদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে তাদেরকে খবর দেব। এমনকি সুদেবের শ্বশুর বাড়ির ঠিকানাও আমরা জানতাম না। তাই বলতে পারো একরকম হারিয়েই গেল ওরা। তারপর বছর খানেক চলে গেল। ততদিনে সুদেবের কথা প্রায় সবাই ভুলে গেছি। অবশ্য একটা পরিবার বন্যায় ভেসে গেছে এটা জানতে পেরে একটা মজবুত বাঁধের টাকা আবার স্যাংশন হলো। এখনো যদিও সে বাঁধের কাজ শুরু হয়নি, তবে হবে বলেছে জলদি। ওদের কথা একরকম আমরা ভুলেই গিয়েছিলাম, বুঝলে। কিন্তু হঠাৎ একদিন রবির ছোট ছেলেটা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মরল। এমন না যে ছেলেটা সাঁতার জানতো না,
বেশ ভালোই সাঁতার জানতো। তাও কিভাবে যে ডুবে গেল কেউই জানে না। দেখো, সাধারণত কি হয়, নদীতে কেউ ডুবে গেলে লাশ অনেক দূরে ভেসে ওঠে, এটাই স্রোতের নিয়ম। কিন্তু এবার সেটা হলো না। ছেলেটা নদীর ঘাটেই ডুবে সেখানেই ভেসে উঠল। যেন ও ডুবে মরেনি, কেউ ওকে ডুবিয়ে মেরে ওর লাশ ওখানেই ধরে রেখেছে আমরা যাওয়া পর্যন্ত। সেই থেকেই শুরু হলো একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো গ্রামে। গ্রামের কোনো লোক একা একা জঙ্গলের ওদিকে গেলে কখনো সখনো দুটো বাচ্চার হাসির শব্দ শুনতে পেত। সেই শব্দ খুঁজতে খুঁজতে ওরা যখন নদীর পাড়ে যেত, ওরা দেখত দুটো বাচ্চা ছেলে মেয়ে বালির ঘর বানাচ্ছে। প্রথম প্রথম লোকজন জিজ্ঞেস করত, কে তোরা, কি করছিস? কিন্তু ওরা কিছুই বলতো না, খালি হাসতো। বারবার জিজ্ঞেস করলে মেয়েটি বলতো, আমরা ঘর ভাঙা খেলা খেলছি, ও ঘর বানাচ্ছে, আমি ভাঙছি। তারপর একটা ভাঙা বালির স্তূপের দিকে তাকিয়ে বলতো, ওই দেখো, ওটা অমুকের ঘর। গ্রামের কোনো লোকের নাম বলতো মেয়েটি। তারপর হাসতে হাসতে চলে যেত জঙ্গলের দিকে। এই ঘটনার 2-3 দিন পর যে লোকের ঘর ভাঙার কথা মেয়েটি বলেছিল, তার বাড়ির কোনো একটা বাচ্চা মারা যেত। প্রথম দিকে আমরা কেউ অবশ্য দুটো ঘটনার কানেকশন খুঁজে পাইনি। যেবার শঙ্করের ভাইয়ের মেয়েটা মরল, সেবার মরার 2 দিন আগে শঙ্করই গেছিল নদীর পাড়ে। মেয়েটি শঙ্করকেই বলেছিল যে, তোমার ভাইয়ের ঘর ভাঙছি দেখো। সেবারও আমরা ওদের পরিচয় জানতে পারিনি। শঙ্কর ওদের নাম জিজ্ঞেস করেছিল। জঙ্গলের দিকে দৌড়ে যেতে যেতে মেয়েটা বলেছিল যে, আঁখি, পলক। ভাইজি মারা যাওয়ার পর শঙ্কর একটা মিটিং ডেকেছিল গ্রামে। মিটিংয়ে সিদ্ধান্ত হলো, গ্রামের কেউ আর নদীর ওদিকে যাবে না। সেই মতো আমরা ওদিকে যাওয়া বন্ধ করলাম। তারপর থেকে অন্য গ্রামের লোক ওদের দেখতে লাগলো। তারপর থেকে প্রতি 5 মাসে এই গ্রামে একটা করে বাচ্চা মারা যায়। আশেপাশের কেউই এই গ্রামে আসতে চায় না। আমরা যে গ্রাম ছেড়ে যাব সে উপায়ও নেই। অন্য কেউ এই গ্রামের জায়গাও কিনতে চায় না। প্রশাসনকে বলে কোনো লাভ নেই। এইসব গল্প কে বিশ্বাস করবে বলো? রবির ছেলে মারা গেল জলে ডুবে, শঙ্করের ভাইজি মরল জ্বরে, সমীরের ছেলে মরল সাপের কামড়ে। যেই মরেছে কোনো কারণেই মরেছে, অকারণে বা অপ্রাকৃত কোনো কারণে কেউই মরেনি। ধীরেন কাকু থামলেন। অমিত চুপ, তন্ময়ও চুপ। কাকু একবার বিড়বিড় করে বললেন, মাসখানেক আগে শ্যামলের একটা মেয়ে হয়েছে। যাই, আমি খবরটা ওকে দিয়ে আসি। কি পোড়া কপাল নিয়ে যে জন্মেছিলাম আমরা। শোনো অমিত, বাবা, নদীর দিকে যেও না। আর আমি জানি তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না আমাদের কথা, আমাদের ভয়টাও তুমি বুঝতে পারছো না, কিন্তু বাবা, তুমি যেও না, আর যেও না বাবা। উঠে পড়লেন ধীরেন কাকু। আঁখি বলেছিল ধীরেন কাকুর পাশের বাড়িটা শ্যামলের। সেই শ্যামল যে আঁখির বাবাকে একটু চাল দিতে চায়নি বন্যার পরে। মিনিট 10 পরেই ওই বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে এলো। তন্ময় বলল, কাকিমা কাঁদছে বোধ হয়। অমিত বলল, তোর কি মনে হয় তন্ময়, কে দোষী? তন্ময় মৃদু হাসল। আমরা। আঁখি পলকের কোনো দোষ নেই রে। অমিত হাসল।
সবকিছু হারিয়ে যাওয়ার সময় এলে বা হারিয়ে গেলে হাসি ছাড়া আর কিছুই থাকে না রে। এই জন্যই বোধহয় আঁখি পলক সারাক্ষণ ধরে অমন হাসে। আরও 2 দিন অমিত এই গ্রামে ছিল। যেদিন সে ফিরবে সেদিন সকালেই শ্যামলের মেয়েটি মারা যায়। জন্মের পর থেকে মেয়েটার অল্প বিস্তর শ্বাসকষ্ট হচ্ছিল। সেদিন সকালে হঠাৎ করেই কাশতে কাশতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ওর। ফেরার সময় তন্ময়ের বাইকে করে স্টেশনে ফিরছিল অমিত। বাইকটা নদীর কাছে আসতেই অমিত বলল, এই দাঁড়া 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 দাঁড়া, এখানে একটু দাঁড়া। আমার মনে হচ্ছে আমি তোদের সমস্যার সমাধান করতে পারবো। তুই দাঁড়া দাঁড়া, তুই এখানে দাঁড়া। তন্ময়কে রেখে অমিত চলল নদীর দিকে। অমিতের কেন জানি না মনে হচ্ছিল যে আঁখি পলক আসবে ওর সঙ্গে দেখা করতে। আগের দিন যেখানে দেখা হয়েছিল সেই জায়গাটা ছাড়িয়ে আর অনেকটা দূর চলে গেল অমিত। এদিকটায় আবার জঙ্গল শুরু হয়েছে। সে এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটছে। হঠাৎ সে দেখল জঙ্গলের ভিতর থেকে আঁখি এগিয়ে আসছে ওর দিকে, মুখে সেই অকৃত্রিম হাসি। তুমি এসেছ? আঁখি জিজ্ঞেস করল। অমিত বলল, হ্যাঁ এলাম, আজ ফিরে যাচ্ছি। পলক কই? আঁখি বলল, ও তো ঘুমোচ্ছে। শোনো না। হ্যাঁ বলো। আঁখি বলল, আমার বাবা মা চোর ছিল না। যারা বাবাকে চোর বলে মেরেছিল ওরা কি, বাঁধ বানানোর জন্য যে টাকা এসেছিল সব তো ওরাই খেয়ে নিল। শ্যামল কাকু, রবি কাকু, সমীর কাকু এরা সবাই টাকাগুলো নিজেদের বাড়ি নিয়ে চলে গেল। আমার বাবা মা তো অমন করে কারো টাকা চুরি করেনি, একটু খাবার নিয়ে এসেছিল। তুমি বলো না, তোমার কেমন লাগবে যখন তোমার পাশের বাড়ির ছেলেটা ভালো ভালো খাবে আর তোমার ছেলের কপালে একটুও ডাল জুটবে না? আমাদের কি দোষ ছিল বলো তো? নদী তো সব কেটে নিল আমাদের। গ্রামের কেউই আমাদেরকে ভালোবেসে আর কাছে ডাকলো না, মিশলও না আমাদের সঙ্গে। জানো, মাঝরাতে যখন ঘরে জল ঢুকে গেল আমরা গ্রামের দিকেই যাচ্ছিলাম। ওরা বোধহয় তোমাকে কেউ বলেনি যে রাস্তা দিয়ে তুমি আসো। রবি কাকু ওই রাস্তা বেড়া দিয়ে আটকে দিয়েছিল যাতে আমরা গ্রামে ঢুকতে না পারি। যেতে পারলাম না গ্রামে। শেষে জল যখন হাঁটু ঝাড়ালো আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম। যদি এই পথে কোনোভাবে গ্রামে যাওয়া যায়, আমরা পারলাম না গো। প্রথমে আমার মা ভেসে গেল, তারপর ভেসে গেলাম আমি। বাবা বোধহয় আমাদের শোকেই ভাইকে জড়িয়ে ভেসে পড়েছিল। এই প্রথম অমিত আঁখিকে হাসিহীন দেখল। মলিন মুখে গড়িয়ে পড়ছে অশ্রুজল। অমিত ওর হাত ধরে কাছে টেনে ওর সামনে হাঁটু মুড়ে বসে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, তুমি পলককে নিয়ে যাবে আমার সঙ্গে আমার বাড়ি। আঁখি কান্না থামিয়ে থমথমে গলায় বলল, না, এটা আমাদের বাড়ি, এখানেই থাকবো আমরা। অমিত বলল, বেশ তাই হোক, কিন্তু আমাকে একটা কথা দাও, ঘর ভাঙা খেলা আর খেলবে না তোমরা। আঁখি, গ্রামের লোক অনেক শাস্তি পেয়েছে, আর কেন? আঁখি হাসল, সেই চিরন্তন হাসি। কান্না মুছে গেছে ওর। আচ্ছা ঠিক আছে, খেলবো না আমরা আর। অমিত বলল, মনে থাকে যেন, তোমরা এখন থেকে তোমাদের মতো থাকবে, কেমন? আঁখি ঘাড় নাড়ল। অমিত বলল, আমি তাহলে আসি এবার। এসো। বিকেল গাঢ় হয়ে এসেছে। দ্রুতই আঁখির ছায়া মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। ফেরার পথ ধরল অমিত। ওই যে দূরে বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। একটা সিগারেট ধরল অমিত। ওর মনে হলো, কি বিস্ময়কর মানুষের জীবন। এক একটা হাসির পিছনে
কত জন্মের যন্ত্রণা লুকিয়ে থাকে। এক একটা সৌন্দর্যের নিচে শুয়ে থাকে কত বিষ। কে আর জানতে পারে সেসব? জীবন ফুরিয়ে যায়, তবু যন্ত্রণা ব্যথা থেকে যায়, কোথাও না কোথাও থেকে যায়। থেকে যায় মানুষের গভীরের বিষাক্ত নিঃশ্বাস। এসব কদর্যতা যখন প্রকাশ্যে বেরিয়ে পড়ে, তখন আর পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ মনে হয় না, বরং মনে হয় যেন দিকে দিকে নরকের অগ্নিকুণ্ড জ্বলছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।